এই বিচারটা যারা চায় না, এই বিচার কেন হয় না জানেন? আমির খসরু মাহমুদের মতো রয়ের কুত্তার বাচ্চারা এই বিচার চাইবে না, হুমায়ুন কবিরের মতো কুত্তার বাচ্চারা এর বিচার চাইবে না, আব্দুল আউয়াল মিন্টুর মতো কুত্তার বাচ্চা এর বিচার চাইবে না, বিএনপির শাউয়া বা গোরখদক আব্বাস এর বিচার চাইবে না, মোসাদ্দেক ফালু এবং তার ভাই নুরু এই বিচার চাইবে না। তারেক রহমান চাইবেন কি চাইবেন না, এটা তারেক রহমানের ইচ্ছা। মির্জা ফাক এবং মির্জা ফাকের ভাই ফয়সাল আমিন আওয়ামী লীগের লোকজনদের কাছ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার খাইতেছে ঠাকুরগাঁয়, ডিসি রে পোস্টিং করায়া দিতেছে, এসপি রে পোস্টিং করায়া দিতেছে। মির্জা ফাকের কিচ্ছু হয় না, মির্জা ফাক কিচ্ছুতে কিচ্ছু আসে যায় না। মির্জা ফাকের গায়ের চর্বি এমন ভাবে বাড়তেছে, মির্জা ফাকের চেহারা সুরত সুন্দর হইতেছে, মির্জা ফাকের দুই মাইয়া আছে, হেরাও ইদানিং আবার এই দানের শীষ স্লোগান দেওয়া শুরু করছে। বেমানি লাগবে না? আরে ভাই, তাল গাছে কি কোনোদিন আম হবে? ওটা তো বাল তালই হবে। বেইমানের ঘরে কি বেইমান হবে না? ওই বেইমান হবে। এখন আপনাদেরকে আমি একটা কথা বলি, আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য লুমিন ফারহানা, এই কুত্তি ফারহানার কান্নার আর অভাব নাই। সাংবাদিক না হামবাদিক জিল্লুর রহমানেরও কষ্টের অভাব নাই, লোকজনের কষ্টের অভাব নাই। আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে? এই মুজিব বাহিনী গুম করেছে, মুজিব বাহিনী খুন করেছে, মুজিব বাহিনী ধর্ষণ করেছে, মুজিব বাহিনী জান মাল লুট করেছে, সম্পদ লুট করেছে, এর বিচার হয় না। হাসিনা মাগি যখন এই কুত্তার বাচ্চাকে দল থেকে বের করে দিছে, পাত্তা দেয় নাই, তখন ওই গামসা সিদ্দিকী আছে না, গামসা সিদ্দিকের দলে গিয়া ভিড় করছে এই ফজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতি রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা এবং দেশের সংগ্রামী শুভেচ্ছা। হোপফুলি আপনারা সবাই মিলে সুখে শান্তিতে আছেন এবং একটা নিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন। দর্শক বিন্দু, আজকের চিরাচরিত আমি যদি কিছু কথা বলি, এখন অনেকে আমাকে বলে থাকেন যে ভাই, আমরা একই কথাগুলোকে কি আমরা আলোচনা করতে থাকবো? একই আলোচনার মধ্যে কি আমরা নিজেদেরকে লিমিটেড করে ফেলবো? আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞাসা করি, ছোট সময় আমরা যখন লেখাপড়া করেছি, ধরেন আমরা কোরআন শরীফ পড়েছি, অথবা সেপারা পড়েছি, অথবা আমরা ইতিহাস, ভূগোল, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো পড়েছি, আমাদের হোমওয়ার্ক করতে গেলে আমাদের একটা দায়িত্ব থাকতো। সেটা কি জানেন? যতক্ষণ পর্যন্ত আমাদের ব্রেইনে এটা না ঢুকতো, যতক্ষণ আমরা এটা মুখস্থ করতে না পারতাম, মনে প্রাণে পরীক্ষার খাতায় এটা লেখার মতো প্রিপারেশন না থাকতো, ততক্ষণ পর্যন্ত বাবা মা একদিকে পিটাতে থাকতো, শ্রেণীকক্ষের টিচাররা আমাদেরকে একভাবে পিটাতে থাকতো, এবং আমরা রাত জেগে দিন জেগে আমরা কন্টিনিউয়াসলি লেখাপড়া করতে থাকতাম। অর্থাৎ যতক্ষণ না আমরা ভালো রেজাল্টের জন্য একটা বিষয়কে গলদঘটন না করি। আমাদের দেশে গত 53 বছর যদি বলি ভুল হবে, as a matter of fact since 1948 until today আমাদেরকে কন্টিনিউয়াসলি ভুল রাস্তায় ধাবিত করা হয়েছে। মানে আমরা যদি উত্তর দিকে যাওয়া আমাদের জন্য সঠিক রাস্তা হয়, আমাদেরকে দক্ষিণ দিকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, অত্যন্ত সাধারণভাবে আমি আপনাদেরকে বুঝাচ্ছি, সেটা হচ্ছে এই, আমাদের টার্গেট পশ্চিমমুখী, আমাদেরকে ধাওয়ানো হয়েছে পূর্ব দিকে, যাতে আমরা আমাদের গন্তব্য যে পশ্চিম দিকে, ওখানে যেন আমরা পৌঁছতে না পারি। এটার জন্য আমাদেরকে বোঝানো হয়েছে, হিন্দি মর্তাহায় দিয়ে বোঝানো হয়েছে ওখানেই আমাদের সংস্কৃতি, ওখানেই আমাদের মূর্তি। আমাদের ইতিহাসের বলয়ে বোঝানো হয়েছে ভারত হচ্ছে আমাদের দাতা, আমাদের মনিব। ভারত যদি দেয় আমরা খেতে পারবো, আর ভারত যদি না দেয় আমরা খেতে পারবো না। আমাদেরকে বোঝানো হয়েছে ভারতীয় শিক্ষা প্রকৃত শিক্ষা, আমাদেরকে বোঝানো হয়েছে ভারতীয় নীতি আমাদের মুক্তি, আমাদেরকে বোঝানো হয়েছে ভারতের সাথে যদি আমরা অকৃতজ্ঞতা দেখাই আমরা জান্নাতেও যাব না, আমরা জাহান্নামে
যাব। আমাদেরকে বোঝানো হয়েছে আমাদের দেশের মানুষ এবং দেশের জনগণ আজকে খেতে পাচ্ছে ভারতীয়দের বদান্যতায়। এর অর্থ কি জানেন? সত্য কথাকে লুকোনোর জন্য আমরা যেখানে পশ্চিমে যাব, আমাদেরকে ধাবিত করা হয়েছে পূর্ব দিকে দৌড়াতে দৌড়াতে আমরা টেরই পাই নাই গত 48 সাল থেকে আজ পর্যন্ত আমরা শুধু দৌড়াচ্ছি। এবং আমাদের পিছনে ধাওয়া করছে কারা? ভারত না। আমাদের পিছনে কারা ধাওয়া করছে জানেন? আপনাদের তথাকথিত সেই 4 নেতা, যাদেরকে আপনারা বলেন 4 নেতাকে হাজতে মেরেছে কেন? মনসুর আলী, তাজউদ্দিন, কামরুজ্জামান, নজরুল ইসলাম আমাদেরকে ধাওয়া শুরু করেছে। এই 4 হুবড়ি যখন আমাদেরকে ধাওয়া করছিল, আমরা যাকে এতদিন জাতি আব্বা বলে ডাকছি, উনি কি করেছেন জানেন? গাট্টি বস্তা বাইন্দা হোল্ডারে উনি কামাল হোসেন রে বগলে নিয়া পশ্চিম পাকিস্তানে গিয়া আরামে এসে খাইছে, চা খাইছে, পাইপ টানছে, যা কিছু করছে এবং পাকিস্তানিদের সাথে আলাপ আলোচনা করছে। এই যে 4 নেতা, যে 4 বেঈমান, যারা বাংলাদেশের 7.5 কোটি মানুষকে ভুল রাস্তা দেখিয়েছে, যাদের নিজস্ব কোনো রাজনৈতিক দর্শন ছিল না, যাদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না, জাতিকে কোন দিকে নিয়ে যাবে এ ব্যাপারে তারা ছিল কনফিউজড। এই 4 হুবড়ি আমাদেরকে বুঝিয়েছে পশ্চিমে না, তোমরা পূর্বে দৌড়াও, তোমরা পূর্বে দৌড়াতে থাকো। পূর্বে দৌড়াতে থাকলে তোমাদের কাছে জান্নাত মিলবে, তোমরা পূর্বে দৌড়াও। আর আমরা এমনই এক দুর্ভাগা জাতি, আমাদেরকে পূর্বে দৌড় দিতে বলেছে, আমরা জান্নাত পাওয়ার আশায় দৌড়াতে শুরু করেছি। আমরা পূর্বে দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি, দৌড়াচ্ছি তো দৌড়াচ্ছি। দৌড়ের মধ্যে আমাদেরকে শোনানো হচ্ছে মেরে আঙ্গে নেমে তোমারা क्या काम है। আমাদেরকে শেখানো হচ্ছে কর্তা হয় মর্তা হয়। আমাদেরকে শেখানো হচ্ছে ভারতীয় শাড়ি, ভারতীয় 3 পিস, ভারতীয় স্বর্ণালঙ্কার। আমাদেরকে শেখানো হচ্ছে ভারতীয় আন্ডা, ভারতীয় ভুয়া মেডিসিন, ভারতের বর্জ্য খাদ্য, যেগুলো কুখাদ্য আমাদেরকে খাওয়ানো হচ্ছে। আর আমরা খেয়ে যাচ্ছি, আমরা পূর্বে দৌড়াচ্ছি। আমাদের টার্গেট কোথায়? আমরা তো জান্নাতে বলবো। এখন আমরা আজও ওই ভুয়া জান্নাতের পিছনে দৌড়াচ্ছি, দেখাচ্ছি আমরা খুব কৃতজ্ঞ। কৃতজ্ঞতার জন্য আমরা দৌড়াচ্ছি। একজন ব্যক্তি জীবনে কোনোদিন মুক্তিযুদ্ধ করা তো দূরে থাক, উনি মুক্তিযুদ্ধকে আদৌ সমর্থন করে নাই। আপনাদেরকে আমি বলি, আ.স.ম. আব্দুর রব, সে পতাকা টানানোর পরে যাকে বর্জনা করেছেন মুজিব স্বয়ং, যে তুমি কেন পতাকা টানিয়েছ, যে ব্যক্তি স্বাধীনতা নিয়ে চিন্তাও করে নাই, হাজত থেকে যখন বেরিয়েছে তখন বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা সে জানতই না, তাকে বানানো হয়েছে মুক্তিযুদ্ধের মহামানব। আমরা বানাই নাই, ওই ভারত বানিয়েছে। কাদের ইশারায়, কাদের স্বার্থে? ভারতের স্বার্থে। আমাদেরকে বোঝানো হয়েছে পূর্ব দিকে দৌড়াতে হবে, পূর্ব দিকে দৌড়ালে আমরা জান্নাত পাবো। ওই জান্নাতে যাওয়ার জন্য আমরা ভারতের পক্ষে ওটারে কি বলে কামলা দিয়েছি, যেটাকে আমরা গর্বের সাথে বলি মুক্তিযুদ্ধ। ভারতের পক্ষ হয়ে যুদ্ধ করে আমরা সারা জীবনের জন্য স্লেভ হয়েছে। মাথা বিক্রি করা, জালিম হয়েছে। মাথা বিক্রি করা, এটাকে কি বলে দাস হয়েছে। এবং দাসদের দায়িত্ব কি? মনিবকে ফলো করা। 48 সাল থেকে আজ অবধি আমরা ওই মনিবদের সেবা করার জন্য
কিছু শব্দ আমরা বের করেছি, সেই শব্দের মধ্যে চেতনা আছে, মুক্তিযুদ্ধ আছে, মুক্তিযোদ্ধা আছে, বিজয়ের গান আছে, আমার সোনার বাংলা আছে, এগুলো সব আছে। কৃতজ্ঞতা বোধ আছে, ভারত আমাদেরকে স্বাধীনতা দিয়েছে, ভারত আমাদের বন্ধু, এ ধরনের কথাবার্তা আছে। এগুলো হচ্ছে আমাদের ন্যারেটিভ। এগুলো যদি থাকে, আমাদের পবিত্র কোরআনের দরকার নাই, ভেদার দরকার নাই, ভগবত গীতার দরকার নাই। আমাদের শুধু দরকার একটা, সারে যাহা আছে আচ্ছা। এবং ভারত আমাদেরকে কৃতজ্ঞতা, ভারতের প্রতি আমাদেরকে কৃতজ্ঞতা দেখাতেই হবে। আমরা কি জন্য যুদ্ধ করেছি? আমরা এখন ওখানে থাকি। 53 বছরের রাজনৈতিক ব্যর্থতার জন্য আমরা কখনোই একটা স্বপ্ন দেখতে পারি নাই বাংলাদেশের আজকের যে সন্তান জন্ম নেয় তার ঘাড়ের উপরে থাকে লক্ষ কোটি টাকা ঋণের বোঝা। যেই সন্তান স্বপ্ন দেখতে পারে না, তারা কি কোনো রাজনৈতিক দলের প্রধান হতে পারবে না? এ স্বপ্ন তারা দেখতে পারে না, কারণ পরিবারতন্ত্র দিয়ে এই দেশটাকে ভারতের গোলাম বানানোর পরে 2-4টা পরিবার তৈরি করা হয়েছে, যেই পরিবারের চাকর বাকর হওয়ার জন্য আপনাদেরকে তৈরি করা হয়েছে, মানসিকভাবে তৈরি করা হয়েছে। আপনারা হয় মুজিব শেখের পরিবারের চাকর বাকর হবেন, নতুবা জিয়া ফ্যামিলির পরিবারের চাকর বাকর বা তল্পি বাহক হবেন। বড় জোর তাদের পা যদি চাটতে চাটতে আপনার জিহ্বাকে যদি অর্ধেক ক্ষয় করে ফেলেন, বড় জোর সেখানে আপনি মন্ত্রী নামের চাকর হতে পারবেন, কিন্তু ডিসিশন মেকার হতে পারবেন না। আপনি কোনো পরিকল্পনা করতে পারবেন না। আপনি মন্ত্রী হতে পারবেন, কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে কাউকে ফোন করে জিজ্ঞাসা করতে হবে, ও পরিবারতন্ত্র, আমি কি এই কাজটা করতে পারি কিনা? আপনি কোনো আসামিকে ধরতে পারবেন না, কারণ ওই আসামি হয়তো মুজিব ফ্যামিলির আত্মীয়, ওই আসামি হয়তো বেগম খালেদা জিয়ার আত্মীয়, ওই আসামি হয়তো বিএনপি সাউয়ার আত্মীয়। ধরেন আপনাদের কাউকে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হলো, যেমন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর। আমরা দুপুরে একবার তাকে গালি দেই, বিকালে একবার গালি দেই, ঘুম থেকে আবার ঘুম ভেঙে উঠে তাকে গালি দেই। কিন্তু আপনি জানেন এই বেটাকে কাকে কাকে ব্যালেন্স করতে হয়? সে যদি কাউকে গ্রেফতার করতে যায়, ওয়াকারুজ্জামান ফোন করে বলে পদে থাকতে চান না যাইতে চান। জাহাঙ্গীর যদি কোনো কিছু করতে যায়, ডিজিএফআই লোকজন ফোন করে বলে আপনি কি ওখানে থাকবেন না বাইরাবেন। জাহাঙ্গীর যদি আরো ভালো কিছু করতে যায়, ভারতীয় হাই কমিশন থেকে ফোন করে বলে ওই বেটা তরে বসাইছি আমরা, কি করিস? জাহাঙ্গীর যদি ভালো কাজ করতে যায়, এনএসআই থেকে ফোন করে বলে এটা তো ওয়াকার সাহেব চান না, আপনি কেন করছেন? হাউ অ্যাবাউট ডক্টর ইউনুস? হাউ অ্যাবাউট ডক্টর খলিল? ওয়েল, তারা কি আপনারে বসাইছে নাকি? তা আপনারা তো বসায় রাখছি আমরা। আপনি আমাদের কথা শুনবেন। ইউনুস কেডা, খলিল কেডা? আপনারা বসাইছি আমরা। আর আমরা তো ভদ্রতা, পুরো বাংলাদেশে 20 কোটি মানুষের ভিতরে সবচেয়ে অভদ্র তো শুধু একজন, জেকব মিল্টন। সে ভদ্রতার ধার ধারে না, কিন্তু আপনারা যারা ভদ্রতার ধার ধারেন, আমরা তো সবাই ভদ্র। ভদ্রতার মুখোশ পরে চুরি করব, ভদ্রতার মুখোশ পরে ধর্ষণ করব, ভদ্রতার মুখোশ পরে চোরাচালানি করব, ভদ্রতার মুখোশ পরে দেশদ্রোহিতা করব, ভদ্রতার মুখোশ পরে আপনাকে জবাই করব, ভদ্রতার মুখোশ পরে আমি ব্যাংক লুট করব, ভদ্রতার মুখোশ করে আমি বাংলাদেশের সম্পদ ইন্ডিয়ায় পাচার করব, ভদ্রতার মুখোশ পরে আমি আপনার মেয়েকে গর্ভবতী করব। কারণ আমার মুখের ভাষা সুন্দর, আমি ভদ্র। আমার ভদ্রতা দরকার আপনার। আমি ভদ্র থাকলে আমি আপনার মেয়েকেও যদি ধর্ষণ করি, ওটা ফরজে আইন। আমার মুখের ভাষা যদি সুন্দর থাকে, আমি যদি আপনাকে ঘর থেকে পিটিয়ে বের করে দেই, আলহামদুলিল্লাহ আমি ভদ্র ভাষায় দিয়েছি।
আমরা আজকে মেরুদণ্ডহীন ওই জাতিতে আমরা পরিণত হয়েছি, ওই ব্যক্তিতে পরিণত হয়েছি যে আমরা দাঁড়িয়ে সত্য কথা বলার বদলে হাত কসলিয়ে বলবো, জি মহাজন, জি মনির, জি ঠিক বলেছেন, জয় বাংলা। আমরা ওটা বলবো, আমাদের ভিতরে ভদ্রতা থাকবে। কিছু কিছু লোকজন, আমি এদেরকে লোকজন বলতে লজ্জা লাগে, কারণ এরা লোকজন অর্থাৎ মানুষকে রেফার করা হয়, এদেরকে আমি মানুষ হিসাবেই গণ্য করি না। এক্সাম্পল, রুমিন ফারহানা নামের একজন বিএনপির তথাকথিত নেত্রী আছে, যে ইদানিং বলে মব শাসনের, মব জাস্টিস তৈরি করে ৩২ নম্বর ভাঙ্গা হয়েছে। আমি নিজে চিন্তা করি, এই মহিলা কি এখনো নিজেকে ভার্জিন দাবি করে? এই মহিলাকে যদি আজকের কেউ বিয়ে করে, সে কি ভার্জিন? আমার তো মনে হয় এই মহিলাকে যদি আজকের কেউ বিয়ে করে, তাকে মেনে নিতে হবে যে আমি একটা বেশ্যাকে বিয়ে করলাম। তাকে মেনে নিতে হবে আমি এমন এক ব্যক্তিকে বিয়ে করলাম যার ভিতরে আইফেল টাওয়ার ঢুকেছে। এখন এই মহিলা বলে মব জাস্টিস, সে বলে রাত্রে বেরোতে সে ভয় পায়। যেই ব্যক্তি প্রতিদিন 2 বার ব্যাংককে ট্রিপ দিয়েছে, একের অধিকবার দিল্লিতে ট্রিপ দিয়েছে, একের অধিকবার ক্যালকাটায় ট্রিপ দিয়েছে, এবং উনি ব্যারিস্টারি করে না, এই ট্রিপে ট্রিপে লক্ষ টাকা কামিয়েছে, দিল্লি ট্রিপে লক্ষ টাকা কামিয়েছে, রুপি কামিয়েছে, ডলার কামিয়েছে। এখন এই মহিলা বলে মব জাস্টিসের জন্য সে বাহিরে যেতে ভয় পায়, মব জাস্টিসের জন্য, মব জাস্টিসের মাধ্যমে ৩২ নম্বরকে গুড়িয়ে দেয়া হয়েছে। আবার এটা বলে যেই ব্যক্তি দিনে 2 বার ব্যাংকক ট্রিপ দেয়, সে বলে যে এনসিপিও আবার একটা পার্টি, সর্বসাকল্যে 10 জন নেতা, এই 10 জন নেতার মধ্যে আবার একজন নীতি নির্ধারক, আবার লীনা নীলা কোন ইসরাফিল না আজরাইল না জাহান্নাম না ইবলিস, তার দিকে নগ্ন দৃষ্টিতে তাকায়। উনি তুষারের উপরে খুব গোসা। তুষার কেন লীনা ইসরাফিল না নীলা ইসরাফিল না গু ইসরাফিল কার দিকে কেন তাকালো? তার মতো এইরকম একটা শুয়োরের গোস্তর দিকে কেন তাকায় নাই? সে কি রুমিন ফারহানা এই নামে কাউকে বাদ দিয়ে ওই লীনা না নীলা না কুত্তা না ছাগল তার দিকে কেন তাকাইছে? তুষার কেন তাকালো ওই দিকে, কেন তার দিকে তাকায় নাই? তো হাউএভার মেইন সাবজেক্টটা ছিল মব জাস্টিসের দ্বারা ৩২ নম্বর ভাঙ্গা হয়েছে। এখন ৩২ নম্বরের বাড়িটার জানাজার জন্য কিছু লোক পাগল হয়ে যাচ্ছে, এমন ভাবে পাগল হচ্ছে যে তারা বলে এই বাংলাদেশি আর চাই না, মুজিব না থাকলে বাংলাদেশেরই আর দরকার নাই। দর্শকবৃন্দ, আপনাদের কি বাংলাদেশ দরকার আছে, নাকি আপনাদের মুজিবের দরকার আছে? আপনাদের কি এই মুজিব বাহিনীর দরকার আছে, নাকি বাংলাদেশের দরকার আছে? আপনাদের কি আপনাদের পরিবারের জন্য একটা স্বতন্ত্র স্বাধীন সার্বভৌম দেশ দরকার আছে, না নারায়ণ চন্দ্র পালের ৩য় বংশধর মুজিব শেখের দরকার আছে? আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, আপনারা তো ধরে নিতে পারেন আপনাদের বাংলাদেশের দরকার নাই। কিছু কিছু লোকজন তো আছে যারা বলে মুজিব এই দেশের জন্য, মুজিব মালিকানা, মুজিবকে মালিকানা তারা দিয়ে গেছে, এবং মুজিবের বাড়ি যদি পড়ায় থাকেন তাইলে এই দেশ আমি চাই না। দর্শকবৃন্দ, আমি কোনো রাজনীতিবিদ না, আমি কোনো সাংবাদিক না, আমি সামান্য একজন মানবাধিকার কর্মী। আমি জেকব মিল্টন বসে আছি আপনার মধ্যে। আপনি এখন যারা আমাকে দেখছেন, আমি আপনি যদি প্রতিবাদী হন, আপনি যদি সত্যান্বেষী হন, আপনি যদি ইমানদার হন, আপনি যদি দেশপ্রেমিক হন, আমি আর আপনি, আমার মধ্যে কোনো তফাৎ নাই। যেই আপনি আমাকে এখন দেখছেন, এই আমি আপনার সত্তার ভিতরে আছি, কারণ আমি সত্যের পূজা করি, আমি মিথ্যাকে বর্জন করি, আমি একটা তথ্যকে 25 বার ক্রস চেক করি।
আমি ইমান দিয়ে আমার দায়িত্ব পালন করি, আমি বাংলাদেশের স্বতন্ত্র স্বাধীনতার সার্বভৌমত্ব আমি এটাকে ধারণ করি। আপনি আর আমরা একই পেজে একই জায়গায় দাঁড়িয়ে আছি। এখন আমি যদি ঠান্ডা মাথায় বলি, আগে আমাকে বলা হতো, আওয়ামী লীগের লোকজনরা বলতো আমি বিএনপি করি, আবার বিএনপি বলবে আমি আওয়ামী লীগ করি। এখন আবার আওয়ামী লীগ এবং বিএনপি একত্র হয়ে বলবে আমি জামাত করি। এরা সবাই মিলে বলবে আমি অভদ্র, আমি গালি দিয়ে কথা বলি, আমার ভদ্রতা দরকার, আমার শালীনতা দরকার। আমি যদি শালীন থাকি তাইলে আমি আপনাকে ধর্ষণ করতে পারবো, আমি যদি শালীন থাকি আপনার ব্যাংক লুট করতে পারবো, আমি যদি শালীন থাকি আপনাকে জবাই করতে পারবো, আমি যদি শালীন থাকি আমি মন্ত্রী হতে পারবো, আমি যদি শালীন থাকি আপনাকে টুকরা টুকরা করে কেটে কুকুর দিয়ে খাওয়াতে পারবো। আমি যদি শালীন থাকি শুধু আপনার বউকে ধর্ষণ করতে পারবো না, মেয়েকেও ধর্ষণ করতে পারবো। শুধু আমার শালীন থাকতে হবে, ভদ্র থাকতে হবে, যা আপনারা চাচ্ছেন। And I refuse to do so. কারণ আপনাকে ধর্ষণ করার ইচ্ছা আমার নাই, আপনার ব্যাংকের টাকা লুট করার ইচ্ছা আমার নাই, চাঁদাবাজি করার ইচ্ছা আমার নাই, বাংলাদেশকে খারাপ একটা পরিস্থিতিতে তৈরি করার ইচ্ছা আমার নাই। আমি ওগুলো হতে চাই না। শেখ মুজিবের অবদানের কথা বারবার তুলে ধরা হয়। শেখ মুজিবের রাজনৈতিক নেতা হিসাবে আমি বলবো উনি সাধ্যমতো চেষ্টা করেছেন 7.5 কোটি মানুষের গণতান্ত্রিক নাগরিক অধিকার, ব্যক্তি অধিকার, নাগরিক অধিকার, মানবাধিকার, গণতন্ত্র প্র্যাকটিসের মাধ্যমে উনি আদায় করতে যথাসাধ্য চেষ্টা করেছেন। উনি ভালো আলোচক ছিলেন না, ভালো নেগোসিয়েটরও ছিলেন না, উনি ভালো দূরদর্শীও ছিলেন না, কিন্তু ওনার যোগ্যতা দিয়ে উনি চেষ্টা করেছেন। তার পাশে বসা ছিল কতগুলো ভারতীয় শকুন, যেই শকুনদের নাম ছিল তাজউদ্দিন, ভারতীয় শকুন মনসুর আলী, ভারতীয় শকুন নজরুল ইসলাম, ভারতীয় শকুন কামরুজ্জামান, ভারতীয় শকুন কামাল হোসেন, ভারতীয় শকুন সামাদ আজাদ, ভারতীয় শকুন সুরঞ্জিত সেনগুপ্ত। এই ভারতীয় শকুনরা অদূরদর্শী সরল মনা মুজিবকে কিভাবে করাপ্ট করতে হয় এটা তারা ভালোভাবে জানত। মুজিব শেখের শর্টকামিং ছিল, তাকে যদি কেউ একটু ফুলানি দিত সে ফুলে যেত, তাকে ইমোশনালি কেউ যদি ব্ল্যাকমেইল করতে চাইতো, তাকে শুধু লাভ ইউ বললে সে পাজামা খুলতো না, শুধু আন্ডারওয়্যার খুলে দাঁড়ায় যাইত। এখন সেই মুজিবকে 1971 সালের 16 ডিসেম্বর 1972 সালের পরে তাকে যদি কেউ জিব্রাইল ফেরেশতা বানাইতে যায়, তাকে যদি হযরত ইউসুফ আলাইহিস সালাম বানাইতে যায় বা মুসা নবী বানাইতে যায়, এটা কতটা লজিক্যাল দর্শকবৃন্দ আপনারা একটু চিন্তা করে দেখেন। দর্শক শ্রোতা ভাইরা, আপনাদেরকে ভাই বোনরা, আপনাদেরকে আমি জিজ্ঞাসা করি, মুজিব শেখ বাংলাদেশে ব্যাক করার পরে he was confused completely. He did not even know whether he will become prime minister or president. অর্থাৎ তার কোনো, সে জানতোই না প্রধানমন্ত্রী হইলে তার নিয়ন্ত্রণ থাকবে না প্রেসিডেন্ট হইলে তার নিয়ন্ত্রণ থাকবে, তার কোনো ধারণাই ছিল না। এটা ওনার দোষ না। যেই লোক ব্যক্তি হিসাবে ছিল এভারেজ একজন মানুষ, ছাত্র হিসাবে ছিল বিলো এভারেজ একজন স্টুডেন্ট, রাজনৈতিক নেতা হিসাবে ছিল এভারেজ একজন পলিটিশিয়ান, মাস্তান, চান্দাবাজ, খুনি, এগুলোর দিকে নির্বাচন করতে গেলে আমি বলবো অ্যাবাভ এভারেজ। কারণ সে মারামারি, ধরাধরি, খুনাখুনি এর ভিতরে ভালো ছিল, কারণ এই যোগ্যতা দিয়ে সরওয়ার্দের বডিগার্ড হয়েছিল। বাংলাদেশে আসার পরে ওনার অর্জন কি? উনি মুজিব বাহিনী গঠন করেছে। মুজিব বাহিনী মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই।
মুজিব বাহিনী কি করেছে? মুজিব বাহিনী মুক্তিযোদ্ধাদের পিছনে জাসুসি করেছে। জাসুসি বুঝেন? মুক্তিযোদ্ধাদের পিছনে লেগে থাকতো এই মুজিব বাহিনী। কারা কারা ভারতের প্রতি বশ্যতা স্বীকার করে না, এই মুজিব বাহিনী গুম করেছে, মুজিব বাহিনী খুন করেছে, মুজিব বাহিনী ধর্ষণ করেছে, মুজিব বাহিনী জান মাল লুট করেছে, সম্পদ লুট করেছে, এর বিচার হয় না। হাসিনা মাগি যখন এই কুত্তার বাচ্চাকে দল থেকে বের করে দিছে, পাত্তা দেয় নাই, তখন ওই গামসা সিদ্দিকি আছে না, গামসা সিদ্দিকের দলে গিয়া ভিড় করছে এই ফজা। এখন আপনাদেরকে আমি একটা কথা বলি, আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য লুমিন ফারহানা, এই কুত্তি ফারহানার কান্নার আর অভাব নাই। সাংবাদিক না হাম্বাদিক জিল্লুর রহমানেরও কষ্টের অভাব নাই, লোকজনের কষ্টের অভাব নাই। আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করা হবে? এই ভদ্রলোকের কথা শুনেছেন? নাৎসিদেরকে কি জার্মানিতে নিষিদ্ধ করা হয় না? নিকোলাই চাউসেস্কুর পার্টি রোমানিয়ায় নিষিদ্ধ করা হয় নাই? বেনিতো মুসোলিনির পার্টিকে কি নিষিদ্ধ করা হয় নাই? দেশ কি আটকে আছে? হ্যাঁ দর্শকবৃন্দ, আমরা জাস্ট বুঝাতে পারি না। ওই যে আমাদেরকে পড়তে দেওয়া হয়, আমরা মুখস্থ করব না। আমাদের পরীক্ষার খাতায়, এখন তার পরীক্ষার খাতায় লেখার দরকার নাই, আমরা কি করব? নকল করব। টিচারদের পিটাইয়া বই টেবিলের উপরে রেখে লিখবো, তারপরে পরীক্ষার খাতা জমা দেব। আমাদের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তো তাই। দর্শকবৃন্দ, আমরা মুজিবের আমলটাকে গ্লোরিফাই করার জন্য আমরা করি না এমন কিছু নাই। আমরা যা বিশ্বাস করি, বাস্তবে ছিল না, কিন্তু আমরা এটাকে বিশ্বাস করি। আমি বলতে শুনেছি আওয়ামী লীগের লোকজনরা বলে মুজিবের আমল ছিল নাকি স্বর্ণযুগ। আপনাদের কাছে স্বর্ণযুগ মুজিবের আমল ছিল, এটাকে যদি আপনারা বিশ্বাস করেন, আমার তো কিছু করার নাই রে ভাই। আমার দৃষ্টিভঙ্গিতে মুজিবের আমল স্বর্ণযুগ ছিল না, মুজিবের আমল ছিল। আমি কার কথা বলবো? মুজিবের আমল, তার সাথে যদি আমি তার শাসনকালের কথা যদি আমি তুলনা করি, আপনারা একটু গুগল করে নেবেন। একটা রাষ্ট্র ছিল যেটার নাম ছিল জায়ার, বর্তমানে কঙ্গো। এটার প্রেসিডেন্ট ছিল মোবুতু সেসে সেকো। মোবুতু সেসে সেকো, তার আমলে রাষ্ট্র যেভাবে চলেছে, মুজিবের আমল ঠিক একইভাবে চলেছে। আরেকজন রাষ্ট্র প্রধানের কথা বলি, এম্পারার হাইলি সেলাসি অফ ইথিওপিয়া। ইথিওপিয়া যেভাবে সেলাসি চালিয়েছে, মুজিব একইভাবে বাংলাদেশ চালিয়েছে। কেন সেলাসির কথা বললাম আপনারা কি জানেন? ইথিওপিয়ানরা যখন না খেয়ে রাস্তায় পড়ে থাকতো, কুকুর ডেড বডি খাইতো, তখন হাইলি সেলাসি জন্মদিন পালন করেছিল $6 মিলিয়ন খরচ করে। আর বাংলাদেশে যখন দুর্ভিক্ষ হচ্ছিল, মুজিব তার সন্তানদের মাথায় রাজ মুকুট পরিয়ে, স্বর্ণের মুকুট পরিয়ে বিয়ে করাচ্ছিল এবং জন্মদিন পালন করাচ্ছিল। অস্বীকার করবেন? অসুবিধা নেই, করেন, আমার সাথে এসে কথা বলেন, আলাপ আলোচনা করেন। আমি যদি ভুল বলে থাকি, আসুন আমরা কথা বলি এটা নিয়ে। আমি মুজিব সম্পর্কে যা বললাম, এর কোনো ভুল আছে কিনা। তারপরে আমরা ওই সময়টাকে গ্লোরিফাই করার জন্য আর কি না করি। আমরা বলি জিয়া তো সামরিক শাসন দিয়ে ক্ষমতায় এসে। দর্শকবৃন্দ, না, জিয়া সামরিক শাসন দিয়ে ক্ষমতায় আসে নাই। জিয়াউর রহমান সাহেব সামরিক শাসনের মাধ্যমে ক্ষমতায় আসে নাই। জিয়াউর রহমান ক্ষমতায় এসে বিপ্লবের মাধ্যমে, এবং বিপ্লবের সাথে সংবিধান বা প্রচলিত আইনের কোনো সম্পর্ক নাই। এ রেভলিউশন ইজ এ রেভলিউশন। আপনারা সেখানে পৌরবিজ্ঞান খুঁজতে যেন না। দর্শকবৃন্দ, এরপরে একটা বিষয় আমি ফোকাস করতে চাচ্ছি, সেটা হচ্ছে আজকের বিএনপির লোকজনরা নিজেদেরকে ডিফেন্ড করছে। কি বলে? আমরা আওয়ামী লীগের বি টিম না, আমরা আওয়ামী লীগকে রক্ষা করতে চাই না, আওয়ামী লীগ আমাদের শত্রু, তারা বলে। এবং বলতে বলতে ভারতের বাংলাদেশিদের মধ্যে এর আগে সবচেয়ে বড়
অনুচর ছিল, গুপ্তচর ছিল সিরাজুল আলম খান। আপনারা কি জানেন সিরাজুল আলম খানের পরে বাংলাদেশে রয়ের সিনিয়র বাংলাদেশি অপারেটিভ কে এই মুহূর্তে? বিএনপির সাউয়া। দ্বিতীয় কে জানেন? আমির খসরু মাহমুদ। তৃতীয় কে জানেন? আব্দুল আউয়াল মিন্টু। এরপরে তো লাইন মান্দা বহু আছে। এখন আমির খসরু মাহমুদ 2 দিন আগে একটা কথা বলেছে, শুনেন আমির খসরু মাহমুদ কি বলেছে। শেখ হাসিনার বিরুদ্ধে যিনি সরাসরি যুদ্ধে নেমেছেন সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া। ট্রু ট্রু। হাসিনার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে গিয়েছে কে? বেগম জিয়া। কিন্তু ওই যুদ্ধে তিনি জিতেন নাই। আমির খসরু ওই যুদ্ধে বেগম জিয়াকে জিততে দেয়া হয় নাই, কারণ তোর মতো হায়না শুয়োরের বাচ্চা বেগম জিয়ার পিঠে ছুরি বসিয়ে দিয়েছে। তোর মতো হায়না শুয়োরের বাচ্চা বিএনপির পিঠে ছুরি বসিয়ে দিয়েছে। তোর মতো কুলাঙ্গার, সাদেক হোসেন খোকার মতো কুলাঙ্গার, আমির খসরু তোর মতো কুলাঙ্গার, সালাউদ্দিনের মতো কুলাঙ্গার, আব্দুল আউয়াল মিন্টুর মতো কুলাঙ্গার, তোরা বেগম জিয়ার পিঠে ছুরিকাঘাত করেছিস। তোরা বিএনপি কে ছুরিকাঘাত করেছিস পিঠের থেকে, পিছন থেকে। বেগম জিয়া ফেল করেছে, হাসিনা সফল হয়েছে বেগম জিয়াকে হাজতে বছরের পর বছর অত্যাচার করে, শারীরিক মানসিক সার্বিক নির্যাতন করে ওনাকে বিকলাঙ্গ বানিয়ে দিয়েছে। সো হাসিনা সফল হয়েছে। হাসিনা কোকো আরাফাত রহমান কোকোকে খুন করেছে। হাসিনা সফল হয়েছে, ভারতীয়রা সফল হয়েছে, কিন্তু তোর মতো কুলাঙ্গার হারামজাদা নিমক হারাম বেঈমান এখনো জীবিত আছে। শুয়োরের বাচ্চা তুই তোর কথা বল, কুত্তার বাচ্চা। সবাই জানে বেগম জিয়া বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী। হাসিনার বিরুদ্ধে আজীবন যুদ্ধ করেছে, কিন্তু যুদ্ধে তাকে পরাজয় মানতে হয়েছে। যেটাকে উনি ওনার বাড়ি বলে মনে করতো, ওই ঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়েছে ওনাকে। মদের বোতল ঢুকিয়ে সামাজিক ভাবে ওনাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে আমির খসরু কুত্তার বাচ্চা তোর মতো লোকদের জন্য, তোর মতো লোকদের জন্য, আব্দুল আউয়াল মিন্টুর মতো লোকজনের জন্য, সালাউদ্দিনের মতো কুলাঙ্গারের বাচ্চার জন্য, সাদেক হোসেন খোকার মতো লোকজনের জন্য, গোরখদ কাব্বাসের মতো লোকজনদের জন্য। আজকে 32 নম্বর নিয়ে লুমিন ফারহানা, বেশ্যা ফারহানা কান্দে, তাকে একবারও কান্দতে শুনি না। বেগম জিয়াকে কিভাবে অন্যায় ভাবে অপদস্থ করে, শারীরিক মানসিক টর্চার করে ওই বাড়ি থেকে কিভাবে বের করে দিয়েছে, এই মাগিকে আমি কোনোদিন কাঁদতে শুনি নাই। আজকে সে 32 নম্বর নিয়ে কান্দে। আপনারা কি দেখেছেন ফজা বেগম জিয়াকে বের করেছে বাড়ির থেকে শারীরিক মানসিক অপদস্থ করে? এটাকে নিয়ে একটা মন্তব্য ফজা করেছে? আমি শুনি নাই। রুমিন ফারহানা করেছে? আমি শুনি নাই। সামা ওবায়েদ করেছে? আমি শুনি নাই। আব্দুল আউয়াল মিন্টু করেছে? আমি শুনি নাই। বিএনপির সাউয়া করেছে? আমি শুনি নাই। গোরখদ কাব্বাস করেছে? আমি শুনি নাই। তাইলে এখন 32 নম্বরের কান্দার জন্য তারা বিএনপি করতে হবে তাদেরকে, এবং বিএনপি তাদেরকে ধারণ করবে, বিএনপি তাদেরকে জামাই আদরে রাখবে। আমি জানি না বিএনপি তাদেরকে যদি জামাই আদরে রাখতে চায় রাখুক, এখানে কিছু বলার নাই, কিচ্ছু বলার নাই। জানার পরেও যদি তারেক রহমান অ্যাক্ট না করে, জানার পরেও যদি বেগম জিয়া অ্যাক্ট না করে, আমার কি বলার আছে? এবং তবে আমি অবাক হই না। দর্শকবৃন্দ, 1981 সালের 31 মে জিয়া রহমান সাহেবের অ্যাসাসিনেশনের পরে বেগম জিয়া যখন ক্ষমতায় এসে যেই পুলিশ অফিসার এফআইআর করেছিল ডিএসপি মোকাররম, এই এফআইআর সহ বেগম জিয়ার সাথে কথা বলেছে।
সত্তার সাহেবের সাথে কথা বলেছে, বিএনপি নেতৃবৃন্দর সাথে কথা বলেছে, জিয়া হত্যার বিচার তারা হতে দেয় নাই। মোকাররম সাহেবকে পুলিশ থেকে অসম্মানজনক ভাবে বের করে দেয়া হয়েছে। বেগম জিয়া 90 সালে ক্ষমতা গ্রহণের পরেও মোকাররম সাহেবকে চাকরিতে রিইনস্টেট করে নাই, এমনকি তার পেনশনটা পর্যন্ত ঠিক করে দেয় না বেগম জিয়া নিজে। অর্থাৎ বেগম জিয়া, তারেক রহমান, আরাফাত রহমান কোকো তারা নিজেরাই চায় না জিয়াউর রহমানের হত্যার বিচার হোক। আমি আজকের একটা কথা ভুলে যাওয়ার আগে আপনাদের মনে করাইয়া দেই, আগামী বুধবার দিন বাংলাদেশ সময় রাত 11টায় জিয়াউর রহমানের মৃত্যু, জিয়াউর রহমানের হত্যাকাণ্ড এবং যেই পুলিশ আফসারের কথা বলছি যে এফআইআর তৈরি করেছিল, আমি ওই বিষয়ে একটা বিশেষ শো করব বুধবার দিন বাংলাদেশ সময় রাত 11টার সময়। আপনাদের সবাইকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখছি। হাওয়ার আমি যা বলছিলাম, বেগম জিয়া তো জিয়া হত্যারও বিচার চান নাই, তারেক রহমানও চান না, আরাফাত রহমান কোকো চায়নি, বিএনপির অন্য কোন নেতৃবৃন্দও চায়নি। তো দেয়ারফর বেগম জিয়ার পিঠে ছুরি মারছে, বেগম জিয়াকে ঘর থেকে বের করে দিচ্ছে, জিয়াউর রহমানকে মেরে ফেলছে, এগুলোর বিচার বিএনপির তো চাওয়ার দরকার নাই। কেউ একজন কষ্ট নিয়ে বলেছে বেগম জিয়ার মানে বাবার দিকের পরিবার তারা তো গিভ অ্যান্ড টেকে অভ্যস্ত, গিভ অ্যান্ড টেক। তো তারা ভুলে গেছে জিয়া বেঁচে থাকলে বেগম জিয়া জীবনে প্রধানমন্ত্রী হওয়া তো দূরে থাক, উনি কোন জায়গায় মানে ঘরের বাইরেই যেতে পারতেন না। তো এখন উনি সেলিব্রেট করছেন জিয়া নাই, পরিস্থিতিটা ভালো, জিয়া হত্যার বিচার করার দরকার কি? জিয়া হত্যার বিচার উনি চান নাই। যার জন্য যেই ভদ্রলোক এই এফআইআর করেছিল সব পুলিশ অফিসার, আমি তাদের পরিবারের লোকজনদেরকে নিয়ে আগামী বুধবার বসবো, জিয়া হত্যা সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো। এবং এই বিচারটা যারা চায় নাই, এই বিচার কেন হয় না জানেন? আমির খসরু মাহমুদের মতো রয়ের কুত্তার বাচ্চারা এই বিচার চাইবে না, হুমায়ুন কবিরের মতো কুত্তার বাচ্চারা এর বিচার চাইবে না, আব্দুল আউয়াল মিন্টুর মতো কুত্তার বাচ্চা এর বিচার চাইবে না, বিএনপির শাউয়া বা গোরখদক আব্বাস এর বিচার চাইবে না, মোসাদ্দেক ফালু এবং তার ভাই নুরু এই বিচার চাইবে না। তারেক রহমান চাইবেন কি চাইবেন না, এটা তারেক রহমানের ইচ্ছা। মির্জা ফাক এবং মির্জা ফাকের ভাই ফয়সাল আমিন আওয়ামী লীগের লোকজনদের কাছ থেকে মিলিয়ন মিলিয়ন ডলার খাইতেছে ঠাকুরগাঁয়, ডিসি রে পোস্টিং করায়া দিতেছে, এসপি রে পোস্টিং করায়া দিতেছে। মির্জা ফাকের কিচ্ছু হয় না, মির্জা ফাক কিচ্ছুতে কিচ্ছু আসে যায় না। মির্জা ফাকের গায়ের চর্বি এমন ভাবে বাড়তেছে, মির্জা ফাকের চেহারা সুরত সুন্দর হইতেছে, মির্জা ফাকের দুই মাইয়া আছে, হেরাও ইদানিং আবার এই দানের শীষ স্লোগান দেওয়া শুরু করছে। বেমানি লাগবে না? আরে ভাই, তাল গাছে কি কোনোদিন আম হবে? ওটা তো বাল তালই হবে। বেইমানের ঘরে কি বেইমান হবে না? ওই বেইমান হবে। তো তোমরা হইছো ছাত্র দলের কোথাকার কোন মিরপুরের কর্মী? তোমরা কি এখনো গোরখদক আব্বাস হইতে পারছো যে অর্ধেক শাহজাহানপুরের মালিক হয়ে যাবা? তোমরা কি বিএনপির সাওয়াইতে পারছো যে পুরা এস আলমের পুরা গ্রুপ হাজার হাজার কোটি টাকা মাইরা দেওয়ার পরেও তোমাদের বিচার হবে না? তো তোমরা তো অত্যন্ত পুষ্কে। আব্দুল আউয়াল মিন্টু, তোমরা কি তা হইতে পারছো? তোমরা কি সামাওবায়েদ হইতে পারছো? তো তোমরা এখন ছাত্র দল এই যদি 20 লাখ টাকা চান্দা চাও তো তোমাদেরকে তো গ্রেফতার করবেই। এই মুহূর্তে তোমাদের উচিত কেউরে জবাই দিয়া ওইটার ডাকাতি কইরা কিছু টাকা পয়সা লইয়া নগদ জাপা, ওইটা লইয়া ভাগবা। এভাবে ধরা পড়লে তোমাদেরকে সারাই তো এখন কেউ যাবে না। হায় রে বিএনপি! অর্থাৎ এই মুহূর্তে খুন করা, ধর্ষণ করা, চাঁদাবাজি করা, মুক্তিপণ আদায় করা, জমি দখল করা, এর বাইরে তো তোমাদের আর কোনো কাজ নাই। কিন্তু এগুলো করতে গেলে তোমরা গ্রেফতার হবা এবং 2 দিন পরে দেখবা যে তোমাদেরকে বহিষ্কার করা হয়েছে। অথচ বিএনপি সাউয়া পুরা ইসলামী ব্যাংকটাকে যেই ব্যক্তি খাইয়া দিছে, হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করছে, তার কর্মচারী সালাউদ্দিনেরও কিছু হয় না,
সালাউদ্দিনের পোলারও কিছু হয় না। কারণ কি, এই সালাউদ্দিন নাকি তারেক রহমানরে একসময় টিউটরিং করাইছে, কি জানি আল্লাহ কোন টিউটরিং করাইছে। কারণ সালাউদ্দিন শুনছি চিটাগং এর রাজনীতিতে যখন ছাত্র দল এইসব করছে, যুবক অবস্থায় বহু লোকজনের বিছানা গরম করছে। এখন এই সালাউদ্দিন যত কোটি খাক, সালাউদ্দিন রে কেউ কিছু বলবে না, কারণ সালাউদ্দিন এখন সাউয়া। বাংলাদেশের বিএনপি নীতি নির্ধারণী যে কোনো ব্যাপারে সালাউদ্দিন ছাড়া আর কিছু হয় না। সাংবাদিক সম্মেলন যখন হাসিনা করেছে, ওখানে প্রশ্ন না, হাসিনার পা চাটতে আপনার সাংবাদিকরা গিয়েছে, আপনি নিজে গিয়েছেন পা চাটতে। গত 16 বছরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলার পর মামলা, হামলার পর হামলা, তাদেরকে গুম করা হয়েছে, তাদেরকে খুন করা হয়েছে। আপনি কতবার এই কথাগুলো বলেছেন? আপনি কতবার সাংবাদিকদের পক্ষে দাঁড়িয়ে বলেছেন যে পেশাগতভাবে এরা দায়িত্ব পালন করছে, তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে? একবারও কি বলেছেন? বলেন। এখন 234 বা 264 জন সাংবাদিককে যদি বর্তমান সরকার গ্রেফতার করে থাকে, আপনি একটু ডিফারেন্সিয়েট করে দেখেন জেনারেল ওয়াকার কতজনকে গ্রেফতার করিয়েছে। দুইটা দিক, বাংলাদেশের সামনের দিক থেকে দেখলে সবাই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে দোষ চাপানোর জন্য এক পা জাগিয়ে থাকি। 264 জন সাংবাদিকদের মধ্যে কতজন জেনারেল ওয়াকারের প্রতিহিংসার শিকার? জেনারেল ওয়াকার ডিজিএফআই কে দিয়ে কতজনকে হাজতে ঢুকিয়েছে? আপনি এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর খলিল এবং জেনারেল জাহাঙ্গীর এদেরকে নিয়ে কথা বলছেন, মাহফুজ জানাব। আপনি জেনারেল ওয়াকারকে নিয়ে একবারও তো কথা বলতে শুনি নাই গত 11-12 মাসে। জেনারেল ওয়াকার বর্তমান বাংলাদেশের রাজনীতি এবং দেশের অস্তিত্বকে ধ্বংসের মধ্যে ফেলায় রাখছে, অথচ আপনারা তো একজন সাংবাদিক টু শব্দ করে না। আপনি আসছেন সাংবাদিকদের নিয়ে কথা বলতে, আপনার দেশের বর্তমান অবস্থা কি এটা কি আপনি জানেন না? বর্তমানে একটা সরকারকে কিভাবে চ্যালেঞ্জ করে মির্জাফর ওয়াকারুজ্জামান একটা স্ট্রাকচারকে ধ্বংসের মুখে নিয়ে দাঁড় করিয়েছে, আপনি জানেন না? 264 জন বা 34 জন সাংবাদিকদের মধ্যে ওয়াকার কতজনকে অ্যারেস্ট করিয়েছে? নাম্বার 1। নাম্বার 2, কতজন সাংবাদিক নিজেরা লোকজনকে ব্ল্যাকমেইল করতে গিয়ে তারা ধরা পড়েছে? যেসব সাংবাদিকরা গত 15 বছর 16 বছরে পেশাগত দায়িত্ব পালনের বদলে পা চাটার কাজ করেছে, তারা আপনি মনে করেন খুব সহজে তারা তাদের পেশা ছেড়ে দিয়ে নতুন পেশায় তারা নিয়োগ পেয়েছে? না, নতুন পেশায় তারা আত্মনিয়োগ করে নাই, তারা সাংবাদিকতা করে না, তারা হলুদ সাংবাদিকতা করে। সাংবাদিকতার নামে ভণ্ডামি করে, সাংবাদিকতার নামে মানুষকে ব্ল্যাকমেইল করে, সাংবাদিকতার নামে পয়সা আর্ন করে, সাংবাদিকতার নামে ভদ্রলোককে খারাপ বানায়, সত্যবাদীকে মিথ্যা বানায়, মিথ্যাবাদীকে সত্যবাদী বানায়। আজকে আপনি লাভ দিয়ে পড়লেন 234 জন সাংবাদিকদের পক্ষে। আপনি নিজে ভণ্ডামি করছেন, আপনি নিজে ভারতের দালাল, বেটা হারামজাদা। আমি তো অবাক হচ্ছে আপনার মতো হারামজাদাকে কেন এখনো হাজতে ঢোকানো হয় নাই। দর্শকবৃন্দ, এটা ছিল আমাদের সমাজ ব্যবস্থা। আজকের শো আমি আর দীর্ঘায়িত করব না দর্শকবৃন্দ, আজকের এটাই ছিল আমার শেষ দিক। তবে একটা কথা যাওয়ার আগে আমি বলে যাই, সত্যিকার অর্থে যদি আমরা বাংলাদেশ চাই, সত্যিকার অর্থে যদি বাংলাদেশের পুনর্গঠন চাই, বাংলাদেশের অস্তিত্বটাকে আমরা রিস্ট্রাকচার করতে চাই, ফাউন্ডেশনকে আমরা বিনির্মাণ করতে চাই সঠিকভাবে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকারের উচিত একটা গণভোটের আয়োজন করা। ওই গণভোটে বলবে সংস্কার ও বিচার না নির্বাচন। দেশের জনগণ যদি নির্বাচনের কথা বলে, আমি নির্বাচনের পক্ষে। কিন্তু দেশের জনগণ যদি বলে, মেজরিটি লোকজন যদি বলে সংস্কার এবং বিচার আগে, তাইলে বর্তমান এই সরকার সংবিধান বাদ দিয়ে, পুরোপুরি বাদ দিয়ে, 71কে নর্দমায় ফেলে দিয়ে 24কে মাইলস্টোন হিসাবে তারা ধরে নেয়। দর্শক বিন্দুর অর্থে এটা না যে 71 সালে যারা মুক্তিযুদ্ধ করেছে, স্বপ্রণোদিত হয়ে দেশকে স্বাধীন করার লক্ষ্যে মুক্তিযুদ্ধ করেছে, আমি তাদেরকে দোষ দেই না। কিন্তু যারা ভারতের দাবিদারি করছে তারা গোল্লায় যাক। ভারত নাম যারা ধারণ করে, এদেরকে যদি আমার সামনে জবাই দিয়ে টুকরা টুকরা করা হয়,
আমার মুখ থেকে কোনো প্রতিবাদ বেরোবে না, কারণ বাংলাদেশের জায়গায় এদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশকে নির্মাণ করতে গেলে বর্তমান সংবিধান, এটা হচ্ছে ৭২-এর ভারতীয় কল্যাণ কায়েম করার সংবিধান। এই সংবিধান আমরা চাই না। বেগম জিয়া যেমন বলেছে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেন, আমি বেগম জিয়ার পক্ষে। এই সংবিধান আমি চাই না। আমি নতুন সংবিধানের আলোকে ভারতের প্রভাব মুক্ত একটা শাসন ব্যবস্থা বাংলাদেশে চাই। তাইলে একটা গণভোটের দরকার, কোনো নির্বাচন না। এই গণভোটে জনগণ বলবে আগে তারা সংস্কার বিচার চায় নাকি তারা নির্বাচন চায়। এটার মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অন্তর্বর্তীকালীন সরকার কতদিন ক্ষমতায় থাকবে সেটা নির্ধারণ করবে গণভোটের মাধ্যমে, কোনো নির্বাচনের মধ্যে না। শেষ, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ডক্টর খলিলুর রহমান, আপনাদেরকে আমি ঠান্ডা মাথায় একটা কথা বলতে চাই। আমার কোনো রিকগনিশন দরকার নেই, আমার কোনো পজিশনের দরকার নেই, কিন্তু বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার এই মুহূর্তে আছে তাদের ভিতরে ওয়াকারে নিয়োগকৃত কমপক্ষে ৫-৭ জন, ১০ জন, ১৫ জন মানুষ আছে ওয়াকারে নিয়োগকৃত। এর প্রত্যেকটা লোককে এখান থেকে বের করে দেওয়া হোক। আপনারা এদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে রেখে ডক্টর মোহাম্মদ ইউনূসের বার্ডেনটাকে আরো বাড়ায় দিতেছেন। কারণ প্রতিনিয়ত ডক্টর মোহাম্মদ ইউনূস কি করেন না করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস কি পরিকল্পনা করছেন কি করছেন না, এর প্রত্যেকটা খবরাখবর ভারতীয় হাইকমিশন এবং জেনারেল ওয়াকারের কাছে যায়। নাম্বার 1। নাম্বার 2, অনতি বিলম্বে জেনারেল ওয়াকার এবং চুপ্পুকে তাদের পদ থেকে অপসারণের ব্যবস্থা করুন, নতুবা আমি বা অন্য কোনো জনগণ না, আমরা আমাদের চোখের সামনে দেখতে পাবো যে ভারতের কল্যাণকামী, ভারতের তাবেদার, ভারতীয় শূকর শ্রেণী আপনাদেরকে টেনে হিস্ট্রে অপমান করছে। আল্লাহ ওই দৃশ্য দেখার আগে আপনাদেরকে আল্লাহ যেন হেদায়েত করে, ওই দৃশ্য দেখার আগে আল্লাহ যেন বাংলাদেশকে রক্ষা করে, ওই দৃশ্য দেখার আগে হয় বাংলাদেশকে ঠিক মতো পরিচালনা করুন, নতুবা পদত্যাগ করার আগে সংবাদ সম্মেলন করে দেশ থেকে চলে যান। এর বাইরে আপনাদের উদ্দেশ্যে আমার আর কিছু বলার নেই। দর্শকবৃন্দ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী বুধবার দিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড নিয়ে এমন কিছু খবর আমি আপনাদের সামনে প্রকাশ করব যা এর আগে কখনো আপনারা শুনেন নাই এবং দেখেন নাই। এক্ষেত্রে বেগম জিয়ার ব্যর্থতা, বিএনপির ব্যর্থতা, দলীয় ব্যর্থতা, ব্যক্তিগত ব্যর্থতা, এগুলো সবকিছু নিয়ে আগামী বুধবার দিন বাংলাদেশ সময় রাত 11টায় আপনাদের সামনে আমি হাজির হব। আমার সাথে বিশেষ অতিথি থাকবেন, তার নাম আজকে আমি প্রকাশ করলাম না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি এখন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।